আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেশের যে কোনো প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে পোস্টে দেখেছো যে আমি আজকে আসব তোমাদের সাথে 9.2 অনুশীলনীর দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটা অনুশীলনীর শেষ অংশে দেয়া আছে। তো তোমরা যারা জয়েন করেছো লাইভে তারা কমেন্টসে জানাও কে কে আসো, কোথা থেকে দেখছো, আর ছবি এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। সৃজনশীল, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, তিনটা শাখায় তোমরা ভালো অ্যান্সার করতে পারবে। আর যারা জয়েন করেছো তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দাও সবার আগে। আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ আলোচনা ছিল 9.2। এখানে আমরা তোমাদেরকে যেটা প্রথমে বলছি সেটা হলো সমকোণী ত্রিভুজ সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। অর্থাৎ আমরা যে ত্রিভুজের একটি কোণ সমান 90 ডিগ্রি, সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে জানি। এবং সমকোণী ত্রিভুজের যদি কোণ চিহ্নিত দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা লম্বভাবে যে বাহুটি থাকে সেটাকে বলি লম্ব, নিচের যে বাহুটি থাকে এটাকে বলি ভূমি, এবং সমকোণীর বিপরীত যে বাহু এবং সবচেয়ে বড় যে বাহু এটাকে আমরা চিনি কি অতিভুজ হিসাবে। এখন দেখো, এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আজকে আমাদের আলোচ্য টপিক যে দুইটি সমস্যা আছে সেখানে কিন্তু এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে সেটা কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটি থেকেই আমরা অনুসিদ্ধান্তের মতো করে এমনটি লিখতে পারি, সেটা হলো লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আবার যদি আমাদের প্রয়োজন হয় ভূমির মানের, সেক্ষেত্রে আমরা কি লিখবো, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অর্থাৎ দেখো, যে মানটি আমাদের প্রয়োজন হবে, যে মানটি আমাদের নির্ণয় করতে বলা হবে, সেই মানটির সূত্রই আমরা তখন অ্যাপ্লাই করব। এখন দেখো, এই সূত্রগুলোর সাহায্যে তুমি কি করতে পারবা, এমসিকিউ এ এই ধরনের প্রশ্ন অবশ্যই আসবে, সেখানে তুমি মান বের করতে পারবা, এমনকি শর্ট প্রশ্নেও তোমাদের আসতে পারে। অতএব এবং সৃজনশীলের প্রথম যে প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্নেও কিন্তু এই জাতীয় সমস্যা আসতেই পারে। সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, অতএব এই সমকোণী ত্রিভুজের তিন বাহুর এবং তিন বাহুর যে কোনো দুই বাহু দেওয়া থাকলে অপর বাহু কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন দেখো, কোন কোন জায়গায় দেখো লম্ব আর অতিভুজ, লম্ব আর ভূমি এই নাম দুইটি কিন্তু লম্ব আর ভূমি হিসাবে থাকবে না। সেক্ষেত্রে যখন কোণ চিহ্নিত করা থাকবে তখন কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। যখন এখানে যদি কোণ চিহ্নিত করা থাকে সেক্ষেত্রে এই নামটা তখন ভূমির পরিবর্তে কি হয়, সন্নিহিত বাহু হয়ে যায়, সন্নিহিত বাহু। আর যেটা সন্নিহিত বাহু লম্বের বিপরীত ভাবে এর নাম হয়ে যায় তখন কি বিপরীত বাহু। অর্থাৎ কার বিপরীত বাহু, যে কোণটা চিহ্নিত করা আছে সেই কোণের বিপরীত বাহু। এবং অতিভুজের নামটা কিন্তু সবসময় অতিভুজই থেকে যায়। এখন দেখো, তখন তাহলে আমরা সূত্র কিভাবে লিখবো, অতিভুজ স্কয়ার সমান সন্নিহিত সন্নিহিত বাহু স্কয়ার প্লাস বিপরীত বাহু স্কয়ার। একইভাবে এখানে তখন কি হবে, লম্ব স্কয়ারের জায়গায় তখন কি হয়ে যাবে, বিপরীত বাহু স্কয়ার সমান
বিপরীত বাহু স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস সন্নিহিত বাহু স্কোয়ার। একইভাবে এখানে সন্নিহিত বাহু স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বিপরীত বাহু স্কোয়ার। আশা করছি তোমরা এই এতক্ষণ যে আলোচনাটি করলাম এই আলোচনার মাধ্যমে তোমরা এই সন্নিহিত বাহু, বিপরীত বাহু, অতিভুজ অথবা লম্ব, ভূমি এবং অতিভুজ এই সংক্রান্ত যে তিনটি সূত্র আমাদের বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করব এই সম্পর্কে সম্যক ধারণা তোমরা পেয়েছো। এখন দেখো আজকের যে আলোচ্য দুইটি সৃজনশীল আমাদের রয়েছে, এই দুইটি সৃজনশীলের ক নম্বর প্রশ্নে কিন্তু এই সেম বিষয়টি আছে। দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ 28 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি 28 নম্বর প্রশ্নে আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার হলে এসি এর দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। এখন আমরা 28 এর জন্য যদি আমরা ছবিটি আঁকাই অর্থাৎ ত্রিভুজটি যদি আঁকাই, অর্থাৎ 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো 28 এর আমাদের কি দেয়া আছে, ত্রিভুজ দেয়া আছে এবিসি। ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি অর্থাৎ এ বি সি, বি কোণ সমান আমাদের 90 ডিগ্রি দেয়া আছে। আর কি দেয়া আছে, দেয়া আছে এ বি সমান 5 সেন্টিমিটার, এ বি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এসি সমান কত। এখন দেখো এইখানে কিন্তু প্রথমে আমাদেরকে কোণ চিহ্নিত করে দেওয়া হয় না, সেক্ষেত্রে আমরা ক নম্বর প্রশ্নে যখন লিখবো যে 28 এর ক এর সমাধানে যখন আমরা যাব সেক্ষেত্রে দেখো আমাদেরকে প্রথম বলা হয়েছে কি এসি, এসি মানে কি অতিভুজ, তাইলে আমরা কি লিখবো যে এসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমাদের লম্ব এখানে কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে এ বি স্কোয়ার এবং ভূমি দেওয়া আছে বিসি, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন দেখো আমরা এখান থেকে কি করব, এসি এর মান কিভাবে বের করি, এসি স্কোয়ার বাম পাশে যেমন ছিল এসি স্কোয়ার লিখছি এবং এ বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো 5 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো, বিসির পরিবর্তে আমরা লিখবো 12 স্কোয়ার। এখন দেখো এসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার থাকবে, 5 স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো 5 গুণ 5 অর্থাৎ 25 এবং 12 গুণ 12 সমান 144 অর্থাৎ 144। এখন দেখো এসি স্কোয়ার সমান 25 এবং 144 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 169 বা 169। এখন দেখো এসি স্কোয়ার সমান 169 এর বিকল্প হিসেবে আমরা কি লিখতে পারি 13 স্কোয়ার, অর্থাৎ আমাদেরকে দুই পাশ থেকে স্কোয়ারটা আনবো এবং স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ দিয়ে আমরা এসি সমান কত পেয়ে গেলাম, এসি সমান আমরা পেলাম 13। এই অংশটুকু যদি তোমরা করতে পারো সেক্ষেত্রে তোমরা অঙ্কের যে নম্বর বন্টন সেখান থেকে তোমরা 2 নম্বর পেয়ে যাবা। আর এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা সৃজনশীলে তো পেতেই পারো, এছাড়াও তোমরা কোথায় পাবা, এছাড়াও তোমরা পাবা শর্ট প্রশ্নে এবং এমসিকিউতে। এখন দেখো আমাদের খ নম্বরের প্রশ্নে কি দেওয়া আছে, সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমাদেরকে কোণ চিহ্নিত করে দেওয়া আছে কি সি সমান থিটা কোণ। আমরা খ এর সমাধানে যাব। খ এ দেখো কি দেওয়া আছে 28 এর খ, 28 এর খ দেওয়া আছে সি সমান থিটা কোণ। এই ক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কি
সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো আমরা কি লিখবো, সাইন থিটা সমান আমরা জানি সাইন থিটা সমান কি, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, বিপরীত বাহু বাই অতিভুজ। দেখো সাইন থিটা সমান আমরা কি পাবো, বিপরীত বাহু এখানে কত দেওয়া আছে, এ বি, আর অতিভুজ কি এসি। সেই ক্ষেত্রে আমরা সাইন থিটা সমান লিখবো এ বি সমান কত দেওয়া আছে 5 এবং এসি সমান দেওয়া আছে 13। আবার কি নির্ণয় করতে বলা হয়েছে, সাইন থিটার সাথে কস থিটা। এবার আমরা কস থিটার মান বের করব। কস থিটা সমান দেওয়া আছে কত, কস থিটা সমান আমরা সূত্র জানি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। দেখো কস থিটা সমান আমরা পাবো সন্নিহিত বাহু কত দেওয়া আছে, বিসি, এবং অতিভুজ কত, অতিভুজ একইভাবে এসি। তাহলে কস থিটা সমান আমরা পাবো কত, বিসি মানে 12 এবং এসি মানে 13। তাহলে এবার আমরা সাইন থিটা এবং কস থিটার মান পেয়েছি। এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত। তাইলে আমাদের সাইন থিটা আমরা প্লাস কস থিটা এভাবে লিখবো, সাইন থিটার মান 5/13 আর কস থিটার মান 12/13। এখন যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশের হরগুলোর লসাগু করলে আমরা কত পাবো, 13। আর দুই ক্ষেত্রে আমরা 13 দিয়ে ভাগ করলে 13 কেটে যাবে, সেক্ষেত্রে উপরের যে মানগুলো আছে সেইগুলোই বসে যাবে। সেক্ষেত্রে 5 এবং 12 যদি আমরা যোগ করি আমরা পাবো কত, 17/13। খ নম্বরের অ্যান্সার হলো আমাদের 17/13। এখন আমরা গ নম্বর প্রশ্নে দেখো, গ নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। এখন কিন্তু আমাদের সি কোণটি আর নেই, সি কোণের চিহ্ন কিন্তু এখন দেয় না। এখন আমাদের টার্গেট হলো এ কোণ। প্রথমে আমরা গ নম্বরের সমাধানে লিখব কি, গ নম্বরের সমাধানে আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে কোসেক এবং সেক, এই দুইটি মান আমাদের প্রয়োজন। তাহলে আমরা কি লিখবো, সেক এ সমান আমরা জানি সেক হলো কজ এর বিপরীত, অর্থাৎ কস সমান যা হয়েছিল সেক সমান তার বিপরীত, অর্থাৎ কস সমান ছিল সন্নিহিত বাহু বাই অতিভুজ এবং সেক হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। এখন দেখো সেক এ সমান, এখানে অতিভুজ সবসময় একই, অর্থাৎ অতিভুজ 13 এবং এ কোণের ক্ষেত্রে সন্নিহিত বাহু কিন্তু কত, 5। এটা হলো সেক এর মান। এখন যদি আমরা কোসেক এর মান লিখি, সেই ক্ষেত্রে আমরা কোসেক এর মানের ক্ষেত্রে আমরা পাবো সাইনের বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু। এখন দেখো আমাদের কোসেক এ সমান অতিভুজের মান সবসময় 13 আর বিপরীত বাহু এ কোণের বিপরীত বাহু বিসি বাহু অর্থাৎ 12। এখন আমাদের দুইটা পক্ষ দেওয়া আছে, অর্থাৎ বাম পক্ষে দেওয়া আছে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। আমরা বাম পক্ষ যদি লিখতে যাই গ নম্বর প্রশ্নের, সেক্ষেত্রে আমরা কি লিখবো, sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। আমরা sec এর মান কত পেয়েছি, sec এর মান পেয়েছি 13/5 অর্থাৎ 13/5 হোল স্কয়ার প্লাস cosec এর মান 13/12 হোল স্কয়ার। এখন দেখো আমরা 13 যদি স্কয়ার করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 169, আর 5 কে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 25। এখন আমরা একই রকম 13 কে যদি এক পাশে স্কয়ার করি সেক্ষেত্রে পাবো 169 এবং 12 কে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে পাবো 144। এইবার এই দুটো ভগ্নাংশের হরকে যদি আমরা লসাগু করি সেই ক্ষেত্রে আমরা কত পাবো, 25 গুণ 124, দুইটাই কিন্তু আমাদের আসবে। এই ক্ষেত্রে 25 দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ করি সেক্ষেত্রে 25 কেটে যাবে, অবশিষ্ট থাকবে কত, 169 উপরে গুণ 144, আর মাঝখানের যে প্লাস চিহ্ন সেটা আমরা দিব, দিয়ে এখন অবশিষ্ট যেটা বাম পাশে আছে অর্থাৎ ডান পাশে যেটা আছে সেটা কি 144 এর সাথে 144 কেটে যাবে, থাকবে কত, 169 গুণ 25। এই দুইটাকে যদি আমরা গুণ করি, উপরের দুইটা গুণ করে যোগ করব এবং
নিচেরটাও আমরা গুণ করে দেবো, দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। হান্ড্রেড 69 এর সাথে 144 যোগ করলে আমরা পাবো 24,336 প্লাস, এখন যদি আমরা 169 এর সাথে 25 গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 4,225। আর নিচে একইভাবে 25 এর সাথে যদি আমরা 25 গুণ 144 এটা গুণ করলে আমরা পাবো 3600, অর্থাৎ 3,600। উপরের দুইটা যদি আমরা যোগ করি 424,336 প্লাস 4225 এটা যোগ করলে আমরা পাবো 28,556, 28,561, সরি 28,561, আর নিচে যেমন ছিল তেমনই 28,561। এবার এটা হলো আমাদের বাম পক্ষ। এখন দেখো ডাইন পক্ষের কাজটা যদি আমরা করি সেক্ষেত্রে ডাইন পক্ষে কি দেয়া আছে? ডাইন পক্ষে দেয়া আছে কোসেক এ ইন্টু সেক এ। সরি, ডান পক্ষে দেওয়া আছে সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। তাহলে আমাদের ডাইন পক্ষে এখানে দেয়া আছে কি সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। এখন দেখো সেক এর মান আমরা ওইখান থেকে কত পাইছি? 13/5 হোল স্কোয়ার ইন্টু আর কোসেকের মান 13/12 হোল স্কোয়ার। এখন দেখো একইভাবে আমরা 13 কে যদি গুণ করি সেক্ষেত্রে পাবো 169, আর 5 কে স্কোয়ার করলে আমরা পাবো 25। আবার এই ক্ষেত্রে 169/144। এখন 169 এই দুটো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো 28,561, এবং 25 এবং 144 এটা গুণ করলে আমরা একইভাবে 3,600 পেয়ে যাব। এখন দেখো আমাদের কি হলো? বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তাহলে এটা আমাদেরকে কি করতে বলা হয়েছে? দেখাতে বলা হয়েছে। বলা হয়েছে সেহেতু আমরা নিচে লিখে দেবো দেখানো হলো। আশা করছি তোমরা যারা এই পর্যন্ত ক্লাসের সাথে ছিলে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছো। আর যারা পরে জয়েন করেছো তারা আগে থেকে আবার ভিডিওটা দেখে নেবে, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে সেহেতু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। লসাগুটা বুঝতে পারে নাই বলতেছে, আমরা লসাগুটা আরেকবার একটু দেখাই দিই। দেখো লসাগুটা আমরা যখন বাম পক্ষের কাজ করেছিলাম সেক্ষেত্রে আমরা বাম পক্ষে দুইটা হর পেয়েছিলাম কি 25 এবং 144। সেই ক্ষেত্রে আমরা 25 এবং 144 যেহেতু দুইটা কারোর সাথে কেউ বিভাজ্য হয় না, সেক্ষেত্রে দুইটা কিন্তু আলাদা সংখ্যা। এই সংখ্যা দুইটিকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এমন কোনো সংখ্যা নাই যা দিয়ে 25 ভাগ করা যায় এবং সেই সংখ্যা দিয়ে 144 কে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা লসাগু কিভাবে করি? 25 144 এমন কোন সংখ্যা কি আছে? যেহেতু এটা কি বেজোড় সংখ্যা এবং এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় কত? 2 দিয়ে যায় 144 কে ভাগ, 5 দিয়ে যায় 25 কে ভাগ। আর লসাগু করার নিয়ম কি? যে দুইটা সংখ্যাকে একই ধরনের সংখ্যা বা একই সংখ্যা দিয়ে দুইজনকে বিভাজ্য হতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু দুইটা সংখ্যাকে কোনো একই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, তাই আমরা কি করি 25 এবং 144 এই দুটাকে গুণ করে নিতে হয়। সেইখানে আমরা কি করছি 25 এবং 144 কে আমরা কিন্তু গুণ করে দিছি। গুণ করে দিয়ে আমরা লাস্টে যাই উত্তরটা লিখছি কত? 3,600। আর
লসাগুর ক্ষেত্রে বেসিক্যালি যে নিয়ম সেটা তো তোমরা জানোই, যে হর প্রথম ভগ্নাংশের যে হর, সেই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করে দেই। ভাগ করে দিলে যেটা কেটে যায় সেটা বাদে অবশিষ্ট যেটা থাকে, অর্থাৎ এখানে আমাদের কত ছিল, লসাগুর সাথে হরের ভাগের ফলে 25 এবং 25 কেটে যায় এবং 144 বেঁচে থাকে। এই 144 সাথে যে লবটি থাকে তার গুণ করতে হয়। আশা করছি বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে, অর্থাৎ 29 নম্বর যে সমস্যা, সেটার সমাধানে যাব। দেখো 29 নম্বর প্রশ্ন, তোমাদের যাদের কাছে বই আছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে একটি চিত্র দেয়া আছে এবং এই চিত্রের যে সমস্যাটি, এটা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায়, সেটা হোক মাদ্রাসা বোর্ড বা জেনারেল বোর্ড, অনেক সময় এই চিত্রটি থাকে কিন্তু মানগুলো চেঞ্জ করে দেয়, অর্থাৎ x প্লাস ওয়াই এর জায়গায় স্মল লেটার a প্লাস বি দিয়ে দেয়, কোনো সময় m প্লাস n দিয়ে দেয়, কোনো সময় p প্লাস কিউ দিয়ে দেয়, দিয়ে কিন্তু এই সেম অঙ্কটি তোমাদেরকে চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়। আর একটা বিষয় তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, বইয়ের যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু কখনোই হুবহু প্রশ্নে আসবে না। আবার শুনে রাখো, বইয়ে যেভাবে প্রশ্ন থাকে ঠিক একই রকম সংখ্যা বা রাশি বা অক্ষর দ্বারা কখনোই কিন্তু আসবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে বেসিক্যালি বিষয়গুলো বুঝে তোমাদেরকে করতে হবে। কখনোই কিন্তু হুবহু বইয়ের অঙ্ক তোমাদের আসবে না, এমনকি কোনো গাইডের অঙ্কও আসবে না, কোনো সাজেশনের অঙ্কও কিন্তু তোমাদের হুবহু আসবে না। সেক্ষেত্রে তোমাদেরকে বেসিক বুঝেই কিন্তু অঙ্ক করতে হবে। আর বেসিক বুঝে যারা অঙ্ক করতে পারো তাদের পাস বা এ প্লাস নম্বর ক্যারি করা কখনোই কোনো সমস্যা হবে না। আর যাদের সমস্যা তোমরা এখনো ভাবছো যে আমাদের অনেক দুর্বলতা আছে, সেক্ষেত্রে তোমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং বারবার দেখতে হবে, শুধু একবার না বারবার দেখতে হবে। যদি বারবার তোমরা দেখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে আমরা 29 নম্বর প্রশ্নের চিত্রটা আগে আঁকায় রাখি। এক পাশে চিত্র দেওয়া আছে এ বি সি কোণ এবং এক্স প্লাস ওয়াই। দেখো চিত্রে দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে এ বি সি কোণ। আমাদেরকে আরো কি করা আছে, দুইটি কোণ চিহ্নিত করে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ উপরের অংশে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং নিচে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। আর এ বি এর মান দেওয়া আছে কত, এ বি বাহুর মান দেওয়া আছে 1, এ বি বাহুর মান 1 এবং বিসি বাহুর মান দেওয়া আছে √3। আর কি আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এখন আমাদেরকে প্রদত্ত চিত্রের আলোকে ক নম্বর প্রশ্নে যেটি দেওয়া আছে সেটা হলো এসি এর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা আগের ক্লাসটি যারা আগের অঙ্কটি যারা দেখেছো, অর্থাৎ 28 নম্বর, সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারছো যে 28 এর ক এর মতোই কিন্তু 29 এর ক, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা যেহেতু বুঝতে পারছি যে এটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এই চিহ্নটির নামই কিন্তু সমকোণ, অর্থাৎ এই কোণটি সমকোণ চিহ্নিত কোণ। আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেক্ষেত্রে আমরা তো জানি সেটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যেহেতু তিনটা বাহু, অর্থাৎ প্রত্যেক ত্রিভুজেরই 3 বাহু থাকে, সমকোণী ত্রিভুজের 3 বাহুর কিন্তু আলাদা আলাদা 3টা নাম থাকে। সেক্ষেত্রে সমকোণের বিপরীত যে বাহু, এটার নাম অতিভুজ। আর সমকোণের সাথে দণ্ডায়মান খাড়া ভাবে বা লম্ব ভাবে যে বাহুটি থাকে এটার নাম লম্ব, এবং নিচের দিকে আনুভূমিক ভাবে যে বাহুটি থাকে এর নাম ভূমি। সেক্ষেত্রে আমাদেরকে যখন এসি এর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখবো, যে এসি স্কয়ার সমান, অর্থাৎ এসি হলো অতিভুজ, তাহলে আমরা যদি উপরে লিখে দেই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমাদের এসি এর পরিবর্তে এসি স্কয়ার লিখছি অতিভুজের পরিবর্তে। এখন লম্বের পরিবর্তে আমরা লিখবো কি, এ বি স্কয়ার, এবং ভূমির পরিবর্তে লিখবো বিসি স্কয়ার। তাহলে দেখো বাম পাশে আমাদের এসি স্কয়ার তো আছেই, এবং ডাইন পাশে এ বির পরিবর্তে আমরা কত লিখবো, 1 স্কয়ার, এবং বিসির পরিবর্তে লিখবো √3 হোল স্কয়ার। এখন দেখো এসি স্কয়ার সমান 1 স্কয়ার করলে আমরা তো জানি 1ই হয়, এবং √3 স্কয়ার করলে রুট এবং স্কয়ার কেটে যে থাকবে কত, 3। এখন দেখো এসি স্কয়ার সমান 1 এবং 3 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কত পাবো, 4। এখন দেখো এসি স্কয়ার সমান 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, 2 স্কয়ার। কেন আমরা 2 স্কয়ার লিখি, যেহেতু বাম পাশের স্কয়ারের সাথে ডান পাশের স্কয়ারটা ম্যাচিং করে আমরা কি করব, সূচকের নিয়ম অনুযায়ী দুই পাশের ওই বর্গ কিন্তু বাদ দিয়ে এইভাবে আমরা লিখতে পারবো যে এসি সমান 2। অর্থাৎ আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এসি সমান মান 2। এসির মান 2 করার সাথে সাথে আমরা কি করলাম, ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। আর এটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো
এখন কিন্তু 2 নম্বর তোমরা পেয়ে গেলে 10-এর মধ্যে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কিভাবে আসতে পারে সেটা আমি আবারও বলতেছি, তোমাদের এমসিকিউতে আসবে, নিশ্চিতভাবে জেনে রাখো এমসিকিউতে তোমাদের এই প্রশ্নগুলো একটা আসবেই। এছাড়াও তোমাদের যে শর্ট কোশ্চিন সিস্টেম, যে একটা করলে 2 নম্বর পাবা, সেখানেও কিন্তু এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে এবং সৃজনশীলের মধ্যে তো আসার সম্ভাবনা আছেই। তো এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো আমাদেরকে খ নম্বর প্রশ্নে দেয়া আছে কি 10a প্লাস 10c এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে আবার কি করতে হবে, 10a এবং 10c এর মান নির্ণয় করতে হবে। খ নম্বর প্রশ্নে দেখো 10a মানে আমরা কি লিখবো, 10 সমান কিন্তু আমরা জানি বাহুর যে ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত, 10 সমান আমরা কি জানি, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা খ এর সমাধানে যাব। খ নম্বর সমাধানে দেখো প্রথমে কি লেখা আছে, tan a সমান, তাহলে tan a সমান আমরা জানি কি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন দেখো এখানে জটিলতা কি, দুইটা কিন্তু কোণ ইন্টিগ্রেট করা আছে, একটা এ কোণ এবং একটা সি কোণ। যখন এ কোণের কথা বলা হবে তখন কিন্তু আমরা উপরের এই কোণটিকেই চিহ্নিত করব, এবং এই কোণটি যখন আমরা দেখব সেক্ষেত্রে এর এ কোণের সাথে যে বাহুটি আছে সেই বাহুটি আমাদের সন্নিহিত বাহু, এবং এ কোণের বিপরীত দিকে যে বাহুটি আছে অর্থাৎ বিসি বাহু, tan a কোণের ক্ষেত্রে বিসি বাহুটাই আমাদের বিপরীত বাহু। সেই ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো, তাহলে tan a সমান আমরা লিখবো কি, বিপরীত বাহু বিসি এবং সন্নিহিত বাহু কি এবি। তাহলে দেখো tan a সমান আমরা বিসির পরিবর্তে কি লিখবো, বিসির পরিবর্তে লিখবো √3 এবং এবির পরিবর্তে লিখবো কত, 1। অতএব আমরা tan a সমান নিচের 1টাকে যদি বাদ দিয়ে লিখি তাহলে আমরা কত পাবো, √3 হলো tan a এর মান। শুধু tan এর মানই না, এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে tan c এর মান। তাহলে tan c সমান আমরা কিভাবে লিখবো, দেখো tan c সমান একইভাবে, বাংলা কিন্তু একই, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এইখানে দেখো স্টার চিহ্নিত করে দিলাম tan c সমান। তাহলে tan c সমান যখন আমরা এই c কোণকে টার্গেট করতেছি তখন কিন্তু সন্নিহিত বাহু বিসি। তাহলে এখানে আমরা কি হবে, বিসি বাই, যেহেতু এইটা বিসি বাহু সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহুর বিপরীত দিকে যে বাহু আছে সেই বাহুটাই বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহুকে এবি। ভুল হইলো, আসলে সরি। এখন আমাদের যেটা বিপরীত বাহু tan c এর ক্ষেত্রে সন্নিহিত বাহু বিসি এবং বিপরীত বাহু এবি, তাহলে আমরা একটু লিখেই দেই এবি বাই বিসি। এখন দেখো এবি এর পরিবর্তে আমরা মান লিখবো কত, 1, এবং বিসির পরিবর্তে লিখবো কত, √3। তাহলে tan c সমান আমরা পেলাম 1/√3, আর tan a সমান পাইছি শুধু √3। আর এটা দিয়েই আমাদের শেষ না, আমাদেরকে আরো কি বলা হয়েছে, এই দুটা যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ tan a প্লাস tan c সমান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, যে tan a প্লাস tan c। এখন দেখো tan a এর মান আমরা উপর থেকে কত পাইছি, tan a এর মান পাইছি √3। তাহলে tan a সমান √3 প্লাস tan c সমান 1/√3। এইবার দেখো একইভাবে, যেহেতু একটি ভগ্নাংশ এবং একটি সংখ্যা পাওয়া গেছে, পূর্ণ সংখ্যা না, এটা আসবে কি তোমাদের অমূলদ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা যদি আমরা যোগফল নির্ণয় করতে যাই সেক্ষেত্রে একই রকম আমাদের হরগুলো লসাগু করতে হবে। এখানে হর যেহেতু একটা আছে, যেটা আছে সেইটাই লসাগু, অর্থাৎ √3 লসাগু। এখন √3 সাথে যার হর নেই তার সাথে কিন্তু সরাসরি গুণ, অর্থাৎ √3 ইন্টু √3 দুইবার হবে। এখানে একটা হলো উপরে আছে আর একটা লসাগু, প্লাস এখানে দেখো √3 সাথে √3 যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এটাও কেটে যায়, উপরে কত থাকবে, 1। এখন দেখো √3 গুণ √3, দুইটা √3 গুণ করলে একটা কি হবে, পূর্ণ 3 হয়ে যাবে, প্লাস 1 নিচে কত, √3। এখন দেখো 3 প্লাস 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে পাবো 4, এবং নিচে √3 কিনা সেটা একটু বলো। কিভাবে নির্ণয় করবো এখান থেকে সেটা দেখাই। আমাদের কিন্তু এই 29 নম্বর প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে চিত্রটি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চিত্রটির দরকার হচ্ছে।
সি এর জায়গায় আমাদের কি কোণ দেওয়া আছে চিত্রে এক্স মাইনাস ওয়াই কোণ। এক্স মাইনাস ওয়াই হলো বাম পাশে, আর 1/√3 পরিবর্তে আমরা লিখবো tan 30 ডিগ্রি। এখন দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা tan কে বাদ দেই সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই সমান থাকবে 30 ডিগ্রি। এখন এটা দেবো আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমাদেরকে যেহেতু এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এর 30 আগে যে মাইনাসটি ছিল এর মাইনাস প্লাসের পরিবর্তে আমরা এখানে মাইনাস দিয়ে দেব। এখন দেখো একই চিহ্ন আলাদা রাশি কেটে যাবে, কিন্তু মানে একই রাশি আলাদা চিহ্ন থাকায় ওয়াই এবং ওয়াই কেটে গেল। সেক্ষেত্রে 2x সমান কত হবে আমাদের 60 এবং 30 যোগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে ডিগ্রি, অতএব আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছিল এক্স এবং ওয়াই এর মান। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারছি যে এক্স সমান 45 ডিগ্রি এবং ওয়াই সমান 45 ডিগ্রি। আশা করছি তোমরা এতক্ষণ যারা ক্লাসের সাথে ছিলে নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারছো। আর এখনো যারা ভিডিওটি শেয়ার করো নাই সেক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তোমার বন্ধু বা বান্ধবী যারা আছে, তারা যেন ভিডিওটি দেখতে পারে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, আর যারা চ্যানেল থেকে দেখছো নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকার চেষ্টা করো ভবিষ্যতে নেক্সট ভিডিওগুলো যাতে তোমরা সময় মতো পেতে পারো। তো সকলকে আজকে ক্লাসে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।